Pebbles Bengali. আলাদিন আর আশ্চর্য প্রদীপ। গরিব ছেলে আলাদিন একবার জঙ্গলে একটা পুরনো প্রদীপ পেল। প্রদীপটা এত নোংরা ছিল যে ওটাকে ঘষে পরিষ্কার করতে লাগলো। ও অবাক হয়ে দেখলো যে প্রদীপটা থেকে ধোঁয়া বেরিয়ে একটা বিশাল দৈত্য এসে দাঁড়ালো। আলাদিন স্তম্ভিত হয়ে গেল। ভয় পাবেন না হুজুর, আমি জিন। আমি আপনার সাহায্য করতে এসেছি। কি করতে পারি আমি? কি করে বিশ্বাস করি এ দৈত্যকে? একেই জিজ্ঞেস করি। আমি খুব ক্ষুধার্ত, কিছু খাবার এনে দিতে পারো? পর মুহূর্তে নানান ধরনের উপাদেয় খাবার আলাদিনের সামনে হাজির হলো। ও অবাক হয়ে গেলেও আবার জিনিকে পরীক্ষা করতে চাইল। আমার বাড়ি খুবই ছোট, একটা বড় বাড়ি বানিয়ে দিতে পারো আমার জন্য? ওর ছোট বাড়িটি মহলে বদলে গেল। এই মহলটা কি ঠিক আছে, না আরো ভালো কিছু চাই? দুর্দান্ত মহল, ধন্যবাদ জিনি। সব আপনার জন্য হুজুর। আলাদিন ওর মায়ের সাথে আনন্দে থাকতে লাগলো। একদিন ও মাকে বলল যে ও রাজকুমারীকে বিয়ে করতে চায়। রাজা এই প্রস্তাবে রাজি নাও হতে পারেন, তবু চেষ্টা করে দেখি। আমাদের কিছু নিয়ে যাওয়া উচিত ওনার জন্য। আলাদিন প্রদীপ ঘষতেই জিন প্রকট হল। জিনি, আমি চাই তুমি এমন কিছু আমায় দাও যা পেয়ে রাজা তুষ্ট হবেন। আচ্ছা হুজুর, এই নিন থালা ভর্তি অমূল্য কিছু রত্ন, যা রাজা হয়তো কোনোদিন দেখেননি। আলাদিনের মা রাজাকে সেই অমূল্য রত্ন উপহার দিলেন। উনি তো এসব দেখে ভীষণ অবাক। বললেন, আমি আমার মেয়ের বিয়ে তোমার ছেলের সাথে দিতে রাজি হতে পারি যদি আরো 40 থালা রত্ন দাও। আলাদিনের মা মনের দুঃখে বাড়ি ফিরলেন আর আলাদিনকে রাজার চাহিদার কথা জানালেন। আলাদিন তৎক্ষণাৎ প্রদীপটি ঘষল আর জিন প্রকট হল। কি করতে হবে হুজুর? আমায় আরো 40 থালা বহুমূল্য রত্ন এনে দাও। এই নিন হুজুর, 40 থালা। আলাদিন রাজকুমারীকে বিয়ে করল রাজাকে 40 থালা রত্ন দেওয়ার বদলে। জিন সদাই আলাদিনের ইচ্ছে পূরণ করে যেতে লাগল। আলিবাবা আর 40 চোর। পারস্যের বিরাট শহরে আলিবাবা নামে একটি গরিব কাঠুরে থাকত। একদিন যখন ও কাঠ কাটছিল, ও দেখল যে জঙ্গলে কিছু ঘোড়সওয়ার ভারী ভারী বস্তা নিয়ে ঢুকছে। তারা একটি গুহার মুখে দাঁড়ালো আর ওদের মধ্যে একজন চেঁচালো, দরজা খুলে যা। গুহার মুখ থেকে একটা বড় পাথর সরে গেল। চোরেরা সবাই ওর ভিতরে ঢুকলো আর খালি হাতে বেরিয়ে এলো। দরজা বন্ধ হয়ে যা। দরজা বন্ধ হয়ে গেল আর লোকগুলো ঘোড়ায় চড়ে আবার ফিরে গেল। আলিবাবার জানতে ইচ্ছা করলো যে ওরা ভেতরে কি নিয়ে গেছিল। ওই অদ্ভুত শব্দগুলো বলল আর দরজা খুলে গেল। সোনার গয়না আর মোহর। আমার মনে হয় ওরা চোর ছিল। ওরা এই গুহা থেকে নিজেদের লুটের মাল রাখে। আমিও কিছুটা নিয়ে নিই। আলিবাবা যতটা পারল সোনাদানা, মোহর এসব নিয়ে নিজের বাড়ি ফিরে এলো। সালিমা, দেখো কি এনেছি আমি আজকে। ও মা, কি সুন্দর গয়না! কিন্তু কোথায় পেলে? আলিবাবা সমস্ত কথা শোনালো। ওরা খুব বড়লোক হয়ে গেল আর আনন্দে থাকতে লাগলো। একদিন চোরেরা বুঝতে পারল যে তাদের ধনরত্ন আলিবাবার বাড়িতে। তারা চালাকি করে ওই সব ডাকাতি করতে চাইল। একটা চোর ব্যবসায়ের বেশে আলিবাবার বাড়ি এলো। নমস্কার হুজুর, আমার নাম মুস্তাফা। আমি তেলের ব্যবসায়ী। আমার 39টি তেলের পিপে আছে। এক রাতের জন্য আমায় আপনার বাড়িতে আশ্রয় দেবেন? নিশ্চয়ই, আপনি এই ঘরে আরামে থাকতে পারেন। যখন আলিবাবা শুতে যাচ্ছিল, ও অবাক হয়ে দেখলো যে পিপেগুলো নিজে থেকেই নড়ছে। কি, ভিতরে তো একটা লোক।
আলী বাবা তখনই ওটাকে ঢেকে দিল। নিশ্চয়ই এর ভেতর ওই চোরগুলো আছে। আলী বাবার বাড়ি যেহেতু পাহাড়ের ওপরে ছিল, ও আর ওর বউ মিলে সব পিঁপেগুলোকে ঠেলে সমুদ্রে ফেলে দিল। তারপর তারা আনন্দে বসবাস করতে লাগলো। রাজকুমার ও রাক্ষসী। একসময় জিন্দা নামে এক রাজকুমার ছিল। ও শিকার করতে ভালোবাসত। একবার শিকার করতে করতে ও ঘন জঙ্গলে পথ হারিয়ে ফেলল। রাত হয়ে যাওয়াতে ও ওখানেই রয়ে গেল। তখনই ও একটা আওয়াজ শুনল, বাঁচাও আমায়, দয়া করে আমায় বাঁচাও কেউ। কে তুমি সুন্দরী যুবতী? কি হয়েছে তোমার? আমি একটি রাজকুমারী। আমি জঙ্গলে হারিয়ে গেছি। আমার বাবা মার সাথে শিকারে এসেছিলাম, কিন্তু পথ হারিয়ে ফেলেছি। কিন্তু পথ চিনে শহরে ফিরবে কি করে? এসো আমার সাথে, আমি সাহায্য করব। ধন্যবাদ রাজকুমার। রাজকুমারী আর রাজকুমার ঘোড়ায় চড়ে যখন যাচ্ছিল, যুবক, আমি কি ওই ফুলগুলো তুলতে পারি? নিশ্চয়ই, যাও তুমি, আমি এখানেই অপেক্ষা করছি। রাজকুমারী অনেকক্ষণ না ফেরায় রাজকুমার তাকে খুঁজতে বেরোলো। ও তখন একটা আওয়াজ শুনতে পেল, আমার সন্তানেরা, আমার সঙ্গে এক সুন্দর রাজকুমার আছে। আজকের আমাদের রাতের খাবারের জন্য আমি ওকে নিয়ে আসছি। রাজকুমার বুঝতে পারল যে ওটা রাজকুমারী না, বরং একটা রাক্ষসী। ও ঘোড়ার কাছে এসে অপেক্ষা করতে লাগলো। ও রাজকুমার, ক্ষমা করো আমায়, দেরি হলো। না, একদম না, কুৎসিত রাক্ষসী, এই নে তোর প্রাপ্য। রাজকুমার রাক্ষসীকে মেরে ফেলল আর ঘোড়ায় চড়ে জঙ্গল থেকে পালিয়ে গেল। সওদাগর ও টিয়ে। একবার এক ধনী সওদাগর একটা অসাধারণ টিয়ে পাখি কিনল, যে যা শুনতো আর দেখতো মনে রাখত। বানু, এক পাজি দাসী, যখন সওদাগর কাজে গেছিল, বাড়ি থেকে একটা দামি রূপোর থালা চুরি করে নিল। ও ফিরতেই, ও ভগবান, এ কি, আমার দামি থালাটা কোথায়? তুমি কি ওটা দেখেছো বানু? না হুজুর, আমি জানি না। কিন্তু টিয়েটি বানুকে চুরি করতে দেখেছিল। হুজুর, আমি বানুকে থালা চুরি করতে দেখেছি। কিছুতেই না হুজুর, পাখিটি মিথ্যে বলছে। আমি প্রমাণ করে দেব। ঠিক আছে, আমি দেখছি। পরের দিন বানু পাখির খাঁচার ওপর একটা খালি পিঁপে রেখে ওটাকে জোরে জোরে মারতে লাগলো। ও খাঁচার ওপর জল ছড়িয়ে একটা আয়না নিয়ে আলোর ঝলকানি পাখিটির চোখে দিতে লাগলো। যখন সওদাগর ফিরল, কিরে টিয়া, কিছু দেখতে পেলি তুই আজ? আজ তো বিদ্যুৎ চমকালো আর বৃষ্টি হলো যে আমি বাজ পড়ার আওয়াজে কিছুই দেখতে শুনতে পেলাম না। কিন্তু আজ তো বাজও পড়েনি আর বিদ্যুৎও চমকায়নি। বানু ওকে বোকা বানিয়েছে, এটা না বুঝেই সওদাগর টিয়েটাকে উড়িয়ে দিল। আলী আর ওর ভাইরা। অনেককাল আগে 3 ভাই থাকত, আলী, হাসিম আর খালিল। আলী নিজের পরিশ্রমের দ্বারা অনেক টাকা রোজগার করেছিল। একদিন 2 ভিখিরি ওর দোকানে এলো। দয়া করে কিছু পয়সা দেবেন হুজুর। হাসিম, খালিদ, আমার ভাই, তোমরা এত গরিব হয়ে গেলে কি করে? যাকে আমার বাড়ি এসো আর আমার সঙ্গেই থেকো। আলী ওদের নিজের বউয়ের সাথে পরিচয় করালো ও ওদের অভিবাদন জানালো। লেলা, এরা আমার ভাই খালিদ আর হাসিম। আসুন দাদারা, এই নিন 500টি মোহর, এই নিয়ে নতুন কাজ শুরু করুন। আলী যখন বাড়ির বাইরে গেল, লায়লা ভাইদের কথাবার্তা শুনে ফেলল। আলী খুব বড় লোক, চলো ওর ধন লুট করে নি। লায়লা অকৃতজ্ঞ ভাইদের কথা শুনে খুব রেগে গেল আর নিজের ঐন্দ্রজালিক শক্তি প্রয়োগ করল।
কি করে ভাবলে তোমরা আমার স্বামীকে খুন করার কথা? আমি আমার জাদুর শক্তি দিয়ে বলছি, তোমরা কুকুর হয়ে যাও। লায়লা, আমি বাইরে দুটো কুকুর দেখতে পেলাম। কোথা থেকে এলো এরা? লায়লা ওকে সব কিছু বলল কি হয়েছিল। দয়া করে ওদের আবার মানুষ করে দাও। ক্ষমা করবেন আলী, জাদুমন্ত্র একবার বলা হয়ে গেলে আর ফেরে না। ওরা আগামী 10 বছর কুকুর থাকবে। আলী ওই কুকুর দুটির খুব যত্ন আত্তি করতে লাগল। বলদ ও গর্ধপের গল্প। একসময় এক ব্যাপারী ছিল যে জন্তু জানোয়ারের কথা বুঝতে পারত। একদিনও একটা বলদ ও গাধাকে কথা বলতে শুনল। দেখো আমার বন্ধু, তুমি খুব ভাগ্যবান। তোমার কাজও কম, আর তুমি ভালো খেতে পাও, আর পরিষ্কার জায়গায় থাকো। আমি এত খাটি, তবু শুকনো জাবর কাটি। আমার খাটালটাও একদম পরিষ্কার না। বলদের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। আহারে, কি দুঃখ গো তোমার। শোনো, কাল যখন মালিক তোমাকে নিতে আসবে, তুমি অসুস্থ হওয়ার ভান করো, আর বিচালি খেও না। এতেই তোমার ভালো হবে। ব্যবসায়ীটা গাধা আর বলদকে শিক্ষা দিতে চাইল। পরের দিন বলদ অসুস্থ হওয়ার ভান করায় গাধাকে মাঠে কাজ করাতে নিয়ে যাওয়া হলো। গাধা দিনের শেষে খুব পরিশ্রান্ত হয়ে গেল। তখনও আক্ষেপ করতে লাগলো বলদকে ওই পরামর্শ দেওয়ার জন্য। তোমার এই বুদ্ধি দেওয়ার জন্য ধন্যবাদ বন্ধু। দিনটা আমার দারুণ কাটলো। কালকে দিনটাও আমি এমন করেই কাটাবো। না না, কালও যদি তুমি এমন করো তাহলে তোমায় কসাইয়ের হাতে বেচে দেওয়া হবে। ওহ, তাই নাকি? তাহলে আমি কিছুতেই করব না। মালিকটি গাধার ব্যবহারে খুব হাসল। বলদটি আর কাজ করতে আপত্তি করল না। কলসির জিন। একসময় এক জেলে ছিল। একদিন ও সমুদ্রে জাল ফেলতেই তাতে একটা বিশাল তামার কলসি উঠে এলো। বাহ, কি দারুণ আর দামি কলসি! এটাকে আমি 1 মোহরের বদলে বিক্রয় করতে পারবো। হঠাৎ জেলেটি একটা অদ্ভুত শব্দ শুনল। কেউ কি আমাকে শুনতে পাচ্ছ? দয়া করে আমাকে এখান থেকে বার করো আমায়। জেলেটি এই আওয়াজ শুনে খুব অবাক হয়ে গেল আর বুঝতে পারল যে ওটা কলসির মধ্যে থেকেই আসছে। ও ঢাকনাটা খুলতেই এক বিশাল দৈত্য বেরিয়ে এলো। আরে, কে তুমি? কি চাও? আমি মহান জিন, আর আমি তোমায় খেতে চাই। হে ভগবান, কিন্তু আমি তো কোনো দোষ করিনি। আমি 1000 বছর ধরে এই কলসির ভেতরে বন্দী ছিলাম। এবার আমার খুব খিদে পেয়েছে। আমি তো তোমাকে বেরোতে সাহায্য করলাম, আমায় খেও না। অকৃতজ্ঞ জিন কিছুতেই জেলেটিকে ছাড়তে চাইছিল না। তখন জেলেটির মাথায় একটা উপায় এলো। আচ্ছা যিনি, তুমি আমায় খাওয়ার আগে কি আমার একটা সংশয় দূর করতে পারবে? সংশয়? আহম্মক, কি তোমার সংশয় বলো? আমার বিশ্বাসই হচ্ছে না, তোমার মতন এত বিশাল একটি জিন এইটুকু কলসিতে ছিল। আমার কথায় তোমার বিশ্বাস হচ্ছে না? না, দেখো, এই আমি আবার ঢুকে গেলাম। বোকা জিনটা কলসিতে ফিরে গেল। এবার জেলেটিও মুহূর্তে কলসির ঢাকনা বন্ধ করে দিল আর ওটাকে আবার সমুদ্রে ফেলে পালিয়ে গেল। সিন্দবাদ। সিন্দবাদ নামের এক সওদাগর সারা পৃথিবীতে ঘুরে ঘুরে ব্যবসা করত। ওর জাহাজ এমন এক দ্বীপে এসে থামল যেখানে সবাই খেয়ে দিয়ে আরাম করছিল। ওর ঘুম যখন ভাঙল, হায় ভগবান, আমার সঙ্গীরা কই? জাহাজ কই আমার? আমি এই দ্বীপে এখন একদম একা। ও হাঁটা শুরু করতেই হঠাৎ অন্ধকার হয়ে গেল। বৃষ্টি হবে নাকি? অবাক হয়ে ও উপরে তাকাতেই দেখল, আরে, এটা তো বিশাল একটা পাখি, এক ভয়ঙ্কর ক্ষতিকারক একটা পাখি। পাখিটা নিজের ডিমের ওপর গিয়ে বসল।
আমি যদি নিজেকে এই পাখিটার পায়ের সাথে বেঁধে নিই, তাহলে ওর সাহায্যে আমি এখান থেকে বেরোতে পারবো। পাখিটি একটি উপত্যকায় গিয়ে থামল, যেখানে সিনবাদ নিজেকে বাঁধন মুক্ত করল। এত খাড়া পাহাড়, আমি চড়তে পারবো না। সত্যি কথা বলতে কি, রাক্ষসের মুখ থেকে বেরিয়ে খাদের মুখে পড়া। সিনবাদ দেখল যে চারিদিকে মাটিতে বহুমূল্য ধনরত্ন পড়ে আছে, হিরে, মানিক, পান্না, চুনি। সূর্যাস্তের সাথে সাথে উপত্যকায় অন্ধকার ছেয়ে গেল। সিনবাদ মাটিতে শুয়ে শুয়ে ভাবতে লাগলো কি করে এখান থেকে বেরোবে। তখনই ওর কিছু মনে পড়ল। সঙ্গী সওদাগররা বলতো যে তারা আঠা মাখা মাংসের টুকরো ফেলতো। পাখিরা এই বহুমূল্য পাথর আটকানো সেই মাংসের টুকরোগুলোকে নিয়ে উড়ে যেত। সওদাগররা সেই মাংসের টুকরো থেকে এই পাথরগুলো খুলে নিত। এটা মনে পড়তে সিনবাদের মাথায় উপায় খেলল। ও নিজের পকেটে এই বহুমূল্য পাথর ভরে নিয়ে নিজেকে একটা মাংসের টুকরোর সাথে বেঁধে ফেলল। ঈগলটা সেই মাংসের টুকরো তুলে নিজের বাসায় গিয়ে ফেলল। সেখান থেকে সিনবাদ হেঁটে অনেক দূর পাড়ি দিল আর শহরে পৌঁছে গেল। সিনবাদ অনেক ধনী হয়ে গেল আর সুখে স্বাচ্ছন্দ্যে বাস করতে লাগল। উড়ন্ত ঘোড়া। একবার রহিম নামের একটা লোক নিজের উড়ন্ত ঘোড়ায় সুলতান সুখবীরের দরবারে এলো। সুলতান ঘোড়াটিকে আপন করতে চাইল। ও জিজ্ঞেস করল, এই অসাধারণ জিপটির দাম কত বলো? এর দাম কিছু নেই, কিন্তু হ্যাঁ, এর বদলে আমি রাজকুমারীকে বিয়ে করতে চাই। আচ্ছা, কিন্তু তার আগে রাজকুমার এর ওপর একবার ঘোড়সওয়ারি করতে চায়। রাজকুমার ঘোড়াটিতে চড়তেই ওটা ওই যে উড়ে গেল, আর ফিরে এলো না। ঘোড়াটি না ফেরায় সুলতান ভীষণ রেগে গেলেন। জাহাপনা, এতে আমার কোনো দোষ নেই। রাজকুমার হয়তো জানেন না কি করে ঘোড়াটিকে সামলাতে হয়। আমি এসব কিছুই জানি না। আমার ছেলে না ফিরে আসা অবধি তোমাকে যেতে দেব না। আর রহিমকে জেলে পুড়ে দেওয়া হলো। কিছুদিন পর রাজকুমার ঘোড়ায় চড়ে ফিরে এলো। আমি তোমাকে মুক্ত করে দেব, কিন্তু তুমি তোমার ঘোড়া ফেরত পাবে না। রহিম খুব রেগে গেল আর এর প্রতিশোধ নিতে চাইল। কিছুদিন পর রাজকুমারী অসুস্থ হয়ে গেলেন আর সুলতান ঘোষণা করলেন, যে আমার মেয়েকে সুস্থ করবে সে ইনাম পাবে। রহিম নিজেকে ডাক্তারের বেশে লুকিয়ে মহলে প্রবেশ করল ও সুলতানকে বলল, ওই মোহিনী ঘোড়া আর রাজকুমারীকে নিয়ে এসো। নিজের জাদুকরী শক্তি দিয়ে ও রাজকুমারীকে তো সুস্থ করলই, আর মুহূর্তে ওকে ঘোড়ার ওপর টেনে উড়ে চলে গেল। রাজকুমারী ওর আসল ইনাম। Pebbles Bengali।